নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকেই নতুন চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির দেয়া একান্ত সাক্ষাৎকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির অভিযোগ, গত 2 ঈদে ঈদগাহে যেতে দেয়নি ডক্টর ইউনূস সরকার। পুলিশের মতামত ছাড়াই নির্ধারণ করা হয়েছিল নতুন পোশাক, দাবি পুলিশের। পৃথিবী ছেড়ে এবার চাঁদের বুকে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, ইউনূস সরকার বারবার তার বিদেশের সফর স্থগিত করেছিল। নতুন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। দায়িত্ব নেয়ার পরই সামনে এসেছে বড় অঙ্কের আর্থিক চাপ। বিভিন্ন খাতের বকেয়া বিল, অসমাপ্ত উন্নয়ন প্রকল্প আর ভর্তুকির বাড়তি ব্যয় মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার বোঝা এখন সরকারের কাঁধে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে, আবার একই সাথে বাড়ছে পরিচালন ব্যয়। সরকারি সূত্র বলছে, দ্রুত ব্যয় পুনর্মূল্যায়ন ও অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বাছাই করা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অপ্রয়োজনীয় খরচ কমানো এবং রাজস্ব সংগ্রহ বাড়াতে নতুন কৌশল নেয়ার প্রস্তুতি চলছে। কর প্রশাসনের সংস্কার ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এখনই কঠোর আর্থিক শৃঙ্খলা না আনলে চাপ আরও বাড়তে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে ব্যবসায়ী মহলও দ্রুত নীতিগত স্বচ্ছতা চায়। তাদের মতে, আন্তর্জাতিক আস্থা ফিরলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। সব মিলিয়ে অর্থনৈতিক চাপ সামলে উন্নয়নের গতি ধরে রাখাটাই এখন তারেক রহমানের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হচ্ছে সেটাই নির্ধারণ করবে আগামী দিনের অর্থনীতির গতিপথ। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের শাসন আমলে এমন নারকীয় হত্যাযজ্ঞের নেপথ্যের কারণগুলো নিয়ে রয়েছে নানা জল্পনা। তবে তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। যেহেতু সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক, তাই ঘটনাটির পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি বলেন। বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের কাছে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন বোধগম্য। এ নারকীয় হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছিলেন। পরবর্তীতে 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে বলে জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে তিনি মনে করেন। দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোকে শহীদ সেনা দিবসের প্রত্যয় বলে জাতির উদ্দেশ্যে বলেন তারেক রহমান। নাইম ইসলাম, কালবেলা। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক 5 আগস্ট নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক সত্য গোপন করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি সেদিন জাতিকে যা বলেছিলেন, আজকের বক্তব্যের সঙ্গে তার আকাশ পাতাল তফাৎ। এর আগে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছেন, 5 আগস্টের পর তার টিকে থাকার পেছনে বিএনপি জোট ও সশস্ত্র বাহিনীর সমর্থন ছিল। এছাড়া তাকে বিদেশ যেতে বাধা দেওয়া এবং তার প্রেস উইং বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তিনি আনেন। তবে জামায়াতের আমির মনে করছেন, এসব অভিযোগের আড়ালে রাষ্ট্রপতি সেই উত্তাল দিনের আসল ঘটনাগুলো চেপে যাচ্ছেন। শফিকুর রহমান তার সেই পোস্টে বলেন, 5ই আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেখবেন কি?
জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 2 ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 20 ফেব্রুয়ারি রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশপ্রেম ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে চাইলে তাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আগে পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করতেন। স্বাধীনতার পর থেকে এই রেওয়াজ চলে আসছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই রেওয়াজকেও প্রতিবন্ধকতা করে দিয়েছেন। কেন তাকে ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, তিনি মানসিকভাবে ভেঙে গিয়ে যাতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এতে তারা অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে বসাতে পারবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রায় 1.5 বছরের বিরতির পর এবার নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার। আর এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ে যেন এখন মুক্তির স্বস্তি বোধ করছেন তিনি। পুলিশের মতামত ছাড়াই নির্ধারণ হয়েছিল নতুন পোশাক, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ পুলিশরাই। অন্তর্বর্তীকালীন সরকারের গত 1.5 বছরের সংস্কারের মধ্যে পুলিশ বাহিনীর পোশাক সংস্কার ছিল মানুষের কাছে এক কৌতূহলের বিষয়। এদিকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে দমন পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই প্রেক্ষাপটে বাহিনীর কাঠামোগত সংস্কার এবং ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। কিন্তু এ নতুন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অনেক পুলিশ সদস্য। তারা জানিয়েছে, এ আয়রন রঙের নতুন ইউনিফর্ম অন্যান্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এদিকে এই নতুন পোশাক দেশের আবহাওয়ার জন্য পুরোপুরি উপযোগী নয়। অন্যদিকে পুলিশ সদস্যদের অভিযোগ, তাদের মতামত ছাড়াই এ নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর এই ইউনিফর্ম নিয়ে অনীহার কথাও প্রকাশ্যে আসে। ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং নন ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পৃথক বিবৃতিতে বাহিনীটির নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনঃ বিবেচনার দাবি করা হয়েছে। সম্প্রতি নতুন এক স্বপ্নের কথা বলেছেন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক। তার দাবি 10 বছরেরও কম সময়ের মধ্যে চাঁদের বুকে গড়ে তোলা যেতে পারে স্বয়ংসম্পূর্ণ ও ধীরে ধীরে সম্প্রসারণযোগ্য মানব বসতি। তবে মাস্কের এমন অদ্ভুত পরিকল্পনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। প্রযুক্তি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে গতকালকের বিজ্ঞান কল্পকাহিনী আজ বাস্তব প্রকল্পে রূপ নিচ্ছে। মানুষ ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বানিয়েছে, বৈদ্যুতিক গাড়িকে স্বয়ংচালিত করেছে, এমনকি পুনর্ব্যবহারযোগ্য রকেট দিয়ে মহাকাশ যাত্রার খরচ কমিয়ে ফেলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে চাঁদের বুকে শহর গড়ে তোলা ঠিক কতটুকু যুক্তিযুক্ত, আর আসলেই সেটা সম্ভব কিনা, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রযুক্তিবিদদের মাথায়। মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মঙ্গল গ্রহে শহর নির্মাণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে আপাতত সরে এসে চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। তার ভাষায়, মঙ্গল গ্রহে একই লক্ষ্য অর্জনে যেখানে 20 বছরের বেশি সময় লাগতে পারে, সেখানে চাঁদে তা সম্ভব 10 বছরেরও কম সময়ের মধ্যে। কারণ সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুততর বিকল্প হিসেবে চাঁদই বেশি বাস্তবসম্মত। তবে এখনও এই স্ববর্ধনশীল শহর নিয়ে কোনো পূর্ণাঙ্গ নকশা প্রকাশ করা হয়নি। ধারণাটি রয়েছে পরিকল্পনার পর্যায়ে। মূল ভাবনা হলো চাঁদের মাটি ব্যবহার করে অক্সিজেন, পানি ও নির্মাণ সামগ্রী উৎপাদন করা এবং ঘন ঘন উৎক্ষেপণের মাধ্যমে সেখানে স্থায়ী বসতি গড়ে তোলা। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে চাঁদ অভিযান এখন তাদের অগ্রাধিকার। 2027 সালের মার্চে মানুষ ছাড়া চাঁদে অবতরণের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে সেখানে। এটা অবশ্য মাস্কের আগের অবস্থান থেকে কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহের শহর গড়াই ছিল তার মূল লক্ষ্য। এমনকি গত বছর তিনি বলেছিলেন 2026 সালের শেষ নাগাদ মানুষ ছাড়া মঙ্গল অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দূরত্ব, সময় এবং প্রযুক্তিগত জটিলতা বিবেচনায় চাঁদ তুলনামূলকভাবে সহজ লক্ষ্য।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে এর মহাকাশ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর সাং উলিমের মতে পরিকল্পনাটি উচ্চভিলাষী হলেও একেবারে কল্পবিজ্ঞান নয়। অরিত্র বাসু, কালবেলা। সেদিন রাষ্ট্রীয় প্রটোকল লঙ্ঘন আর মিথ্যা অজুহাতে ক্ষুব্ধ হয়ে নিজের হাতে চিঠি ছিঁড়ে ফেলেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান, তার অজান্তেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একের পর এক মিথ্যা অজুহাত দেখিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে, যা ছিল নজিরবিহীন ধৃষ্টতা। রাষ্ট্রপতি ক্ষোভের সঙ্গে জানান, কাতারের আমির তাকে একটি বিশেষ সামিটে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো কথা বলার সুযোগ ছিল না, অথচ তার সঙ্গে কোনো পরামর্শ না করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রত্যাখ্যানপত্র ড্রাফট করে তার কাছে পাঠায়। সেখানে লেখা ছিল, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, তাই তিনি যেতে পারবেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একইভাবে কসোভোর আন্তর্জাতিক অ্যাসেম্বলিতে কিনোট স্পিকার হিসেবে যাওয়ার আমন্ত্রণও আটকে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, আমাকে না জানিয়েই তারা সিদ্ধান্ত নিত আর শুধু স্বাক্ষরের জন্য চিঠি পাঠাত। একটা দেশের রাষ্ট্রপতি কি এতই ব্যস্ত থাকেন যে সংবিধান মেনে তিনি দাওয়াতে যেতে পারবেন না? এটা ছিল সরাসরি অপরাধ এবং শিষ্টাচার বহির্ভূত। রাষ্ট্রপতির এই অপমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে, বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অপমানের জবাবে রাষ্ট্রপতি তখন চিঠিতে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পররাষ্ট্র সচিবের কাছে কড়া নোট পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এটি রাষ্ট্রপতির পদের জন্য অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। কিন্তু রহস্যজনকভাবে সেই চিঠির কোনো জবাব তাকে দেওয়া হয়নি। শুধু বিদেশ সফর নয়, দেশের ভেতরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি রাষ্ট্রপতিকে। তিনি বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতির উপস্থিতি দীর্ঘদিনের প্রথা, সেখানেও যেতে বাধা দেওয়া হয়েছে তাকে। রাষ্ট্রপতির ভাষ্যমতে গত ১.৫ বছর ধরে পরিকল্পিতভাবে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং রাষ্ট্রীয় মর্যাদার উপর আঘাত হানা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। মেহেদী হাসান, কালবেলা।